উচ্চ মাধ্যমিক দর্শন থার্ড সেমিস্টার এর একটি অধ্যায় হলো পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা থেকে আজকে আমরা আলোচনা করব পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ। তবে ইতিমধ্যেই আমরা এই অধ্যায় থেকে পরিবেশ কি, পরিবেশ নীতিবিদ্যা কি, পরিবেশ নীতিবিদ্যার মূল নীতিগুলি কি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আজকের আমাদের আলোচনার বিষয় কি? পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ। তো তবুও আমরা আলোচনার আগে একটু জেনে নিই যে পরিবেশটা আসলে কি, আর পরিবেশ নীতিবিদ্যাটাই বা কি একটু সংক্ষেপে জেনে নেব। পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ আমাদের চারপাশে যা আছে সেগুলি নিয়েই পরিবেশ। যেমন ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, পশু পাখি, আমাদের চারপাশে যা আছে সেগুলি নিয়েই হলো পরিবেশ। কিন্তু আমাদের অধ্যায় কি? আমরা দর্শনে যে অধ্যায়টা পড়তে যাচ্ছি, অধ্যায়টা আসলে কি? পরিবেশ নীতিবিদ্যা। তাহলে পরিবেশ নীতিবিদ্যাটা কি? পরিবেশ নীতিবিদ্যা হলো পরিবেশে যা কিছু আছে এগুলির গুরুত্ব কি, বা এইগুলিকে সংরক্ষণ রাখা যায় কিভাবে, একটা পরিবেশকে কিভাবে সুস্থ রাখা যায়। আমরা সভ্যতার উন্নয়নের ফলে পরিবেশের অনেক সম্পদ নষ্ট করছি, এগুলো কি ঠিক? বা কেন এগুলিকে আমরা সংরক্ষণ করব, কিভাবে করব? আমাদের সুস্থতার জন্যই পরিবেশকে সুস্থ রাখা প্রয়োজন, পরিবেশের সম্পদ নষ্ট না করা উচিত। এই সব বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, এই সবগুলি হলো পরিবেশ নীতিবিদ্যার কাজ। তাহলে দেখো, পরিবেশে যা কিছু আছে সেইগুলির ঠিক রাখা, সেগুলিকে ঠিক রাখা কিভাবে সম্ভব, এই বিষয়গুলি আলোচনা করাই হলো পরিবেশ নীতিবিদ্যার কাজ। তো যাই হোক, আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ যে সমস্ত বিষয় আমরা দেখি আমাদের চারপাশে সেগুলি নিয়েই পরিবেশ। আর সেগুলিকে সুস্থ রাখা, অর্থাৎ প্রকৃতিকে সুস্থ রাখা, পরিবেশকে সুস্থ রাখা হলো কিভাবে সম্ভব সুস্থ রাখা, সেটা নিয়ে যে আলোচনা, এটা হলো পরিবেশ নীতিবিদ্যার কাজ। এবার আমরা আসবো কি? পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ। দেখো, পরিবেশ নীতিবিদ্যা আর পরিবেশ নীতিবিদ্যার প্রকার। তো পরিবেশ নীতিবিদ্যার প্রকার জানার আগে আমরা পরিবেশের যে জিনিসগুলি আছে তাদের যে গুরুত্ব, আমরা নৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে যদি বুঝি তাহলে আমরা কিন্তু দুটো দিক পাই। একটা হলো মানব কেন্দ্রিক, আর একটা হলো প্রকৃতি কেন্দ্রিক। একটা মানব কেন্দ্রিক আর একটা হলো প্রকৃতি কেন্দ্রিক বা অমানব কেন্দ্রিক যেটাকে বলা হয়। মানব কেন্দ্রিক দিক থেকে বলা যায় যে মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তাই একমাত্র মানুষের কেবল নৈতিক মর্যাদা আছে, আর পৃথিবীতে মানুষ বাদে যা কিছু আছে সেইগুলির নৈতিক মর্যাদা নেই। এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়, বা দুটো দৃষ্টিভঙ্গি, আর এই দুটো দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা পরিবেশ নীতিবিদ্যাকে দুই ভাগে ভাগ করি। একটা হলো নৃকেন্দ্রিক, যেটাকে মানব কেন্দ্রিক বলা হচ্ছে, আর একটা হলো অনৃকেন্দ্রিক, যেটাকে বলা হয় অমানব কেন্দ্রিক, অর্থাৎ যেটাকে আমরা প্রকৃতি কেন্দ্রিকও বলতে পারি। যে মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে পরিবেশের, সেক্ষেত্রে হলো মানব কেন্দ্রিক, মানে মানুষ হলো শ্রেষ্ঠ জীব এই পৃথিবীর, তাই পৃথিবীতে যা কিছু আছে সবই মানুষের জন্য সৃষ্টি হয়েছে। এই মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু এর মূল ব্যাখ্যা পাই। আর যেটা অমানব কেন্দ্রিক বা অনৃকেন্দ্রিক, সেইটার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু শুধু মানুষ না, মানুষ ছাড়াও পৃথিবীতে যা কিছু আছে সব প্রাণী জগৎ বা অন্যান্য উদ্ভিদ জগৎ, সব কিছুর যে নিজস্ব তাদের মূল্য আছে। মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি অন্যান্য প্রাণীদেরও বাঁচার অধিকার আছে। প্রত্যেকেরই নিজস্ব মূল্য বা শতমূল্য আছে। এই ব্যাপারটি বলা হয় অমানব কেন্দ্রিক মতবাদে। তো তাহলে আমরা দুটো মতবাদ পেলাম, কি কি? একটা হলো নৃকেন্দ্রিক, মনে রাখবে এখানে প্রশ্ন হতে পারে নৃকেন্দ্রিক মতবাদের অপর নাম, বলবে মানব কেন্দ্রিক মতবাদ। এই নৃকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা? যদি এমন প্রশ্ন হয় যে নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদের সমর্থক কারা,
তাহলে এখানে বলবে মানব কেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, দেকার্ত, কান্ট। এরা হলো কি মানব কেন্দ্রিক মতবাদের সমর্থক, অর্থাৎ অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, কান্ট, দেকার্ত। এরা কি মনে করেন যে এই পৃথিবীতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, তাই প্রকৃতির যা কিছু মানে পরিবেশের অন্যান্য যা কিছু আছে সেগুলি সবই মানুষের জন্য সৃষ্টি হয়েছে, তাই এগুলি মানুষই ব্যবহার করবে। প্রকৃতির অন্যান্য মানুষ বাদে বাকি যা কিছু আছে তাদের কোনো নৈতিক মর্যাদা বা নৈতিক মূল্য নেই, শুধুমাত্র মানুষেরই নৈতিক মূল্য আছে, এই মতবাদে বলা হয়ে থাকে। আর এই মতবাদের সমর্থক হলো, মনে রাখবে, অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, কান্ট আর দেকার্ত। এবারে আমরা অনৃকেন্দ্রিক যে মতবাদ, এই মতবাদটাকে আবার কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়। যেমন ধরো প্রাণী কেন্দ্রিক মতবাদ, জীব কেন্দ্রিক মতবাদ আর বাস্তু কেন্দ্রিক মতবাদ। এই প্রাণী কেন্দ্রিক মতবাদে বলা হয়েছে যে একমাত্র প্রাণী অর্থাৎ মানুষ সহ যা প্রাণী আছে পৃথিবীতে, সেই প্রাণীদেরই কেবল শতমূল্য আছে, আর বাকি অন্যান্য যা কিছু আছে তাদের কোনো শতমূল্য নেই। প্রাণী কেন্দ্রিক মতবাদে সেটা বলা হয়েছে। আর জীব কেন্দ্রিক মতবাদ, এই জীব কেন্দ্রিক মতবাদে বলা হয়েছে প্রাণী এবং উদ্ভিদ, প্রাণী এবং উদ্ভিদ এই উভয়েরই শতমূল্য আছে। এই মতবাদের প্রবক্তা হলো আলবার্ট শোয়েতজার। জীবকেন্দ্রিক মতবাদের প্রবক্তা আলবার্ট শোয়েতজার। এখানে আবারও বলছি কি বলা হয়েছে, জীবকেন্দ্রিক মতবাদে বলা হয়েছে প্রাণী এবং উদ্ভিদ এদেরই শতমূল্য আছে, অর্থাৎ এদের নৈতিক মর্যাদা আছে। কিন্তু অন্যদিকে বাস্তুকেন্দ্রিক মতবাদ, এই বাস্তুকেন্দ্রিক মতবাদে বলা হয়েছে যে এই পৃথিবীতে শুধু প্রাণী এবং জীবেরই শতমূল্য নেই, এই পৃথিবীতে যা কিছু আছে, পরিবেশে যা কিছু আছে, পরিবেশের সব কিছুর শতমূল্য আছে। অর্থাৎ এটা বাস্তুতন্ত্র যেটা আমরা বলি, মানে একটার উপর আর একটা নির্ভর করে আমরা বেঁচে থাকি। যেমন আমরা যদি বলি ব্যাঙ, ব্যাঙ ছোট ছোট পোকা খায়, ব্যাঙকে সাপে খায়, এইভাবে আমরা একটার পর আর একটা উপর নির্ভর করি। যেমন মাটি, মাটি থেকে কি হয়, উদ্ভিদ হয়, উদ্ভিদের ফলমূল তাদের অক্সিজেন আমরা গ্রহণ করি। উদ্ভিদ থেকে কীট পতঙ্গ যেমন আছে, তারা কি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, এই কীট পতঙ্গকে আবার সাপ ব্যাঙ এরা খেয়ে বেঁচে থাকে। তারপরে তৃণভোজী অমাংসাশী প্রাণী যারা আছে, যেমন ছাগল গরু, এরা আবার উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার কিছু প্রাণী আছে মাংসাশী প্রাণী, তারা ছাগল, হরিণ বা এই ধরনের মাংস খেয়ে বেঁচে থাকে, তারা ঘাস খায় না, যেমন বাঘ, সিংহ। তাহলে আজকে দেখো এটা বাস্তুতন্ত্র, এটাকে বলে বাস্তুতন্ত্র, মানে একটা আর একটার উপরে নির্ভর করে আমরা বেঁচে আছি। তো পৃথিবীতে এমন ভাবে সৃষ্টি হয়েছে সবকিছুর যে সবসময় বাস্তুতন্ত্রের সবচেয়ে কম সংখ্যক হলো তার আগের স্টেপ। যেমন ধরো সবচেয়ে বেশি সংখ্যায় আছে কি মাটি, মাটির চেয়ে কম হলো কি উদ্ভিদ, তাহলে মাটির উপরে উদ্ভিদ থাকে। উদ্ভিদের চেয়ে কম সংখ্যা হলো কীটপতঙ্গ, কীটপতঙ্গর চেয়ে কম সংখ্যা হলো তোমার অন্যান্য প্রাণী যারা কীটপতঙ্গ খায় তারা, এইরকম ভাবে। এবার যদি ধরো আমরা বলি যে বাঘ, কীটপতঙ্গ যত আছে সেই রকম পরিমাণে যদি বাঘ সিংহ থাকে, তাহলে পৃথিবীতে কি অন্য কোনো প্রাণী থাকবে? কিছু থাকবে না। তাহলে কি বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। তাহলে বাস্তুতন্ত্র এই পৃথিবীতে আমাদের পরিবেশে যা আছে সবগুলোই কিন্তু আমরা একে অপরের উপরে নির্ভর করে থাকি, যে কারণে এখানে বাস্তুতন্ত্রটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তাই এই বাস্তুতন্ত্রের দিক থেকে আল্ডো লিওপোল্ড এই বাস্তু কেন্দ্রিকতাবাদের কথা বলেছেন, অর্থাৎ পরিবেশের যা কিছু আছে প্রত্যেকেরই শতমূল্য আছে। তাহলে আমরা দেখলাম পরিবেশ নীতিবিদ্যার তিনটে প্রকার: নৃকেন্দ্রিক, অনৃকেন্দ্রিক, নৃকেন্দ্রিককে মানব কেন্দ্রিক বলা হয়, অনৃকেন্দ্রিককে অমানব কেন্দ্রিক বলা হয়। আচ্ছা,
মানব কেন্দ্রিকে কি শুধুমাত্র মানুষেরই গুরুত্ব আছে বা নৈতিক মর্যাদা আছে, অনৃকেন্দ্রিকে শুধু মানুষ নয়, মানুষ ছাড়া পরিবেশের সমস্ত যা কিছু আছে সবার শতমূল্য আছে, তাদের নৈতিক মর্যাদা আছে। এই অনৃকেন্দ্রিককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। জেরেমি বেনথাম বলেছেন প্রাণীকেন্দ্রিক মতবাদের কথা, যেখানে শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদেরও নৈতিক মর্যাদা আছে। অ্যালবার্ট সোয়েতেজার বলেছেন জীবকেন্দ্রিকতাবাদের কথা, এখানে শুধু প্রাণী নয় তার সঙ্গে উদ্ভিদ এরও শতমূল্য আছে বা নৈতিক মর্যাদা আছে। আর আল্ডো লিওপোল্ড বলেছেন বাস্তুকেন্দ্রিকতাবাদের কথা, অর্থাৎ এই পরিবেশের যা কিছু আছে সমস্ত কিছুরই শতমূল্য আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। এর পরবর্তীতে আমরা আলোচনা করব পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে বিভিন্ন দার্শনিকের মতবাদ আছে, সেই কোন দার্শনিক কি বলেছেন এই পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে তা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার যদি কোনো কিছু জানার থাকে যে এই বিষয়টি নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়, তেমন কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও বানিয়ে দেব। তো যাই হোক, ভিডিওটিতে একটু লাইক দিও ভালো লাগলে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নিও। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।